ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। প্রায় 1 মাস আগে জামায়াত এনসিপি জোট হচ্ছে বলে যখন গুঞ্জন চাওয়ার হয়েছিল, তখন এনসিপির এক কেন্দ্রীয় নেতা তার ফেসবুক পোস্টে এমনটি লেখার সাথে সাথে তা নিয়ে দলটির ভেতরে বাইরে দেখা দেয় চরম উত্তেজনা। প্রশ্ন ওঠে, গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থা, নারী ও জাতিসত্তার রাজনীতির স্বপ্ন দেখিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি যেই দল আত্মপ্রকাশ করেছে, সেটা কি 8 মাস না যেতেই তার সেই অবস্থান থেকে বিচ্যুত হতে যাচ্ছে? এমন নানা প্রশ্ন যখন জুলাই যোদ্ধাদের মনকে বিদ্ধ করছে, ঠিক তখনই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আশ্বস্ত করেন, ক্ষমতা বা আসনের জন্য তারা কারো সঙ্গে কোনো সমঝোতা করবেন না। জানান, তারা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। অবশেষে তার এই বক্তব্যের 1 মাস না পেরোতেই মাত্র 30টি আসনের বিনিময়ে জামায়াতের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হয়েছে বলে জানা গেছে। এই জোটকে আদর্শিক ঐক্য না বলে নির্বাচনী সমঝোতা বলে নাহিদ ইসলাম অভিহিত করলেও এতে চরম আপত্তি জানিয়ে কয়েকজন নারী নেত্রী পদত্যাগ করেছেন। অভিযোগ তুলেছেন, এনসিপির কাছে ক্ষমতাই সবচেয়ে বড়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেও মনে করছেন, জামায়াত এনসিপির জোটের মধ্যে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বেশি লক্ষণীয়। তবে কি জুলাই যোদ্ধারা ক্ষমতাবান হতে অবশেষে তাদের স্বপ্ন বিক্রি করলো, নাকি স্বপ্নের বাস্তবায়ন আরও ত্বরান্বিত করতে জোটবদ্ধ হলো? সর্বোপরি এই জোট কাকে কতটা লাভবান করবে, এসব নিয়েই আজকের রাজকাহনের আলোচনায় আমার সাথে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মুশফিকুস সালেহীন, যেই লাইনটি দিয়ে আমি শুরু করলাম, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নার পতাকা একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিও না, আপনাদেরই একজন নেতা, খুবই আলোচিত নেতা, তিনি এই লাইনটি উচ্চারণ করেছিলেন। আজকে এই সময়টাতে এসে, অর্থাৎ এই ডিসেম্বর মাসে, মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি নিজেকে কি তাহলে 30টি আসনের বিনিময়ে বিক্রি করে দিলেন? আমি একটু ইতিহাসটা বলি। এই যেই জামাতের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছেন, সেই জামাতের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাদের সর্বোচ্চ, তারা আসলে নির্বাচন করে সর্বোচ্চ সিট পেয়েছেন মাত্র 18টা। সেখানে এনসিপিকে তারা এবার নির্বাচনে 30টি আসনের স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্নে আপনারা বিমোহিত হয়েছেন? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার দুই সহ আলোচককে। হ্যাঁ, এই বক্তব্যটা নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছিলেন। উনি বেসিক্যালি তখন আপনারা যেটা আপনি শুরুতে বললেন যে এটা বিএনপি জামাত জোটের গুঞ্জনের কারণে বলেননি, ওই সময় তিনি এটা ইঙ্গিত করেছিলেন কিছু অন্য দলকে, বিশেষ করে বামপন্থী কিছু দলকে, যারা বিএনপির সাথে এক ধরনের আলোচনার মধ্যে ছিল। পরবর্তীতে তো এখন আমরা দেখলাম তারা সেই জোটে গেছেন। তো উনি যেই বক্তব্য দিয়েছেন, আমরা দলের বেশ কিছু নেতৃবৃন্দ বা দলের কিছু ব্যক্তি, আমরা ওই অবস্থানটাকে, ওই স্বপ্ন যেটা দেখিয়েছিলেন সেটার সাথে একমত ছিলাম এবং আমরা শেষ পর্যন্ত আমরা এই কারণেই এই জোটের সাথে দলের যুক্ত হওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। যে আমরা দলের আহ্বায়ককে লিখিতভাবে এটাই জানিয়েছিলাম যে আমরা মনে করি যে আসলে এই মুহূর্তে এই যে জোটের কথা বলা হচ্ছে, সেটার আগের কনটেক্সট হচ্ছে মাঝখানে আমরা অন্য আরেকটা জোটে যুক্ত হয়েছি, যেই জোটে আমরা সংস্কারকে কেন্দ্র করে আগামী রাজনীতি করব, যেখানে নির্বাচনী মুখ্য হবে না, সংস্কারই মুখ্য হবে, সেটা বলেছিলাম। এর পাশাপাশি আমরা পুরো দেশ থেকে মানুষের অ্যাপ্লিকেশন নিয়ে বা মানুষেরকে সাড়া পেয়ে আমরা 1486 জন আমাদের নমিনেশন ফর্ম কিনলো। তারপর আমরা 2 দিন ব্যাপী একটা কর্মযজ্ঞের মাধ্যমে সেখানে প্রায় শতাধিক আমাদের দলীয় কেন্দ্রীয় কমিটির সদস্যরা আর কি যুক্ত ছিলেন বাছাই প্রক্রিয়ায়। সেখান থেকে আমরা 125 জনকে নমিনেশন দিলাম। সো আমাদের বক্তব্যটা ছিল যে আসলে এই সব প্রক্রিয়ার পরে এসে আমাদের এই কাজটা করা ঠিক হবে না। এখন আপনি যেই প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা উঠবে, এবং একই সাথে যেহেতু বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আবার একটা বাইনারি পলিটিক্সের দিকে আমরা যাচ্ছি, অর্থাৎ একটা বিভাজিত অবস্থা। একদিকে যারা একটু রক্ষণশীল দল রয়েছে তারা অবস্থান নিচ্ছে, আরেকদিকে অন্য দলগুলো, সেখানে কিছু বামপন্থী দলের সাথে বিএনপি একটি জাতীয়তাবাদী এবং বলা যায় সেন্ট্রাল রাইট বা এখন একটু সেন্ট্রিস্ট, কিছুটা সেন্ট্রাল লেফটের দিকেও ক্যাটার করার চেষ্টা করছে এমন একটা দল। দুইটা বড় জোট হয়েছে। আমরা চেয়েছিলাম যে মাঝখানে একটা অল্টারনেটিভ হওয়া, এই জায়গায় যে একটা মধ্যপন্থী রাজনীতি নির্মাণ করার চেষ্টা করা, সেটা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আসলে আমরা এনসিপিতে এসেছিলাম। এবং আমাদের কাছে মনে হয়েছিল যে এই পরিস্থিতিতে এই মাঝখানে থাকাটাই জরুরি, এটাই দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে সেটা করা উচিত। সেই জায়গা থেকে আমরা এটা বলেছিলাম। কিন্তু আমাদের দলের অবশ্যই সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতেও, প্লাস আমাদের বিশেষ করে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের জায়গা থেকে তারা এটা করেছেন। এবং যেটা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে
হাদি হত্যাকাণ্ডের পরে একটা পরিস্থিতির একটা পরিবর্তন এসেছে। জুলাই যোদ্ধাদের এক ধরনের নিরাপত্তা শঙ্কাও ওনারা বোধ সেই করছেন। নিরাপত্তা কি তাহলে জামায়াতের সাথে যুক্ত হবার পরে আপনারা পাবেন, সেরকম কোনো নিশ্চয়তা পেয়েছেন? এটা আসলে ভালো বলতে পারবেন যারা এই পজিশনটার পক্ষে দলে রয়েছেন তারাই তো। এই কিন্তু এই যে আপনি বলছেন যে প্রশ্ন আসলে ওঠার অনেকগুলো সুযোগ হয়েছে এবং সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। মুশফিকুর সালেহী, আমি যদি বলি এই যে এনসিপি তারা আসলে একটা তরুণ নির্ভর দল এবং তাদের কাছে পুরো দেশের এক ধরনের প্রত্যাশা ছিল, সেই জায়গাটি থেকে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের তো এক ধরনের দায়বদ্ধতা থাকার কথা ছিল। ইতিমধ্যে আপনাদের একজন নেতা, এনসিপি নেতা আজাদ খান ভাসানী, তিনি কিন্তু এই কারণে তিনি দল থেকে বেরিয়ে গেছেন। তিনি বলেছেন মুক্তিযুদ্ধ জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতার পক্ষাবলম্বন করার কথা তিনি বলেছেন। আপনার কি তাহলে এই পক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন? এখন আজাদ খান ভাসানীও আমাদের যে 30 জন আমরা লেটার দিয়েছিলাম তাদের একজন ছিলেন, এবং আমরা এই রকম কিছু লজিকের জায়গা থেকে আসলে আমরা এই পজিশনটা নিয়েছি। কিন্তু দল হিসেবে এনসিপি এখানে যেটা আমাদের দলীয় বক্তব্য সেটি হচ্ছে এটা একটা নির্বাচনী সমঝোতা, এটা কোনো আদর্শিক সমঝোতা নয়। তো সেই জায়গা থেকে আমরা এখন আসলে এটা দেখতে চাই যে ভবিষ্যতে আসলে এনসিপি, এটা আমাদের আসলে পর্যালোচনা করতে হবে যে ভবিষ্যতে এনসিপি কি আসলে একদিকে ঝুঁকে যাবে, ডান দিকে বেশি ঝুঁকে যাবে, নাকি মধ্যপন্থা রাজনীতিটা রাখবে। তো আমাদের আশঙ্কাটা যেটা, যারা আমরা এই জোটের বা আমরা যারা স্বতন্ত্র নির্বাচন করার পক্ষে ছিলাম, আমাদের বক্তব্যটা ছিল এই কারণেই যে আমরা যখন এরকম বাইপোলার এরকম একটা সিচুয়েশনের আমরা যখন একটা দিকে ঝুঁকে যাব এবং যেখানে সামগ্রিকভাবেই এক ধরনের, আমাদের আহ্বায়কই অতীতে বক্তব্য দিয়েছেন যে এক ধরনের ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা তৈরি হয়েছে, এবং বিষয়টা একটা জোট, যেই জোটটা আসলে রাজনীতিটাকে এমনভাবে ফ্রেমিং করার চেষ্টা করছে যে ইসলামের পক্ষে এবং বিপক্ষে, তখন আবার সমাজ বিভাজিত হয়ে যাবে এবং সেই বিভাজনটা হলে যেটা হবে যে ভবিষ্যতে আবার নতুন করে জাতীয় সংকট তৈরি হতে পারে। তো আমরা ঐক্যবদ্ধ রাজনীতি করার কথাটাই, জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতিটা করার কথা বলছিলাম, সে কারণে আসলে আমরা এটার বিরোধিতা করেছি। এখন আমরা আসলে দেখতে চাচ্ছি যে আসলে দল কিভাবে এই বিষয়টি আমাদের সাথেও আসলে কি আলোচনা করে, দল কিভাবে এই বিষয়টা নেভিগেট করার কথা ভাবছে, যে আসলে এই নির্বাচনী জোট কিভাবে জাতীয় নির্বাচনী জোট রাজনৈতিক জোটে আমি বুঝলাম আপনারা নির্বাচনী সমঝোতার কথা বারবার বলছেন, নাহিদ ইসলামও এটিকে সেটি বলার চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনী সমঝোতা হোক কিংবা যাই হোক, এনসিপি কিংবা জামায়াতে ইসলামী তাদের আসলে প্রতিটি রাজনৈতিক দলের একটি নীতিগত জায়গা থাকে, একটি আদর্শিক জায়গা থাকে। এনসিপি কি তাহলে সেই আদর্শিক জায়গাটি থেকে বেরিয়ে আসলো? ফর দ্য টাইম বিং তো এটা আমরা অন্তত মনে করছি বেরিয়ে আসলো, তবে দলের একটা বড় অংশই মনে করছে যে বেরিয়ে আসেনি। তবে আমরা মনে করছি যে দুটো জায়গায় হলো, একটা হচ্ছে যে এক তো আমরা মধ্যপন্থী রাজনীতির একটা প্রমিস করেছিলাম, আমরা নতুন ধারার রাজনীতির প্রমিস করেছিলাম আমরা, এবং আমরা চেয়েছিলাম যে আমাদের জনগোষ্ঠীকে এটাকে এডুকেট করা, পলিটিক্যালি এডুকেট করা, একই সাথে এই রাজনীতিটা নির্মাণ করা, এটা লম্বা রেসে আমরা নেমেছিলাম। সো এটা হচ্ছে যে শর্ট টার্ম গেইনের জন্য আমরা হয়তো কিছুটা ওই লম্বা রেসের গোল থেকে কিছুটা বিচ্যুত হলাম। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যাদের সাথে আমরা জোট করছি, এই জায়গায় আরেকটা আমাদের মধ্যে আশঙ্কা রয়েছে যে ওনাদের রাজনীতির জায়গায়, ধরুন আমরা আশা করেছিলাম যে জামাতে ইসলামী যেহেতু 15 বছরের একটা শেয়ার্ড ভিকটিমহুড আছে আমাদের, যে আওয়ামী লীগ শুরুতে একটা সময়, আপনারা আসলে আশঙ্কা করছেন এবং জামায়াত ইসলাম সেটিকে কাজে লাগালো কিনা সেই প্রশ্নও তো উঠছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, এনসিপির মধ্যে থাকা জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে এই কাজটি করেছে এবং এনসিপিকে একরকম গিলে খাওয়ার পরিস্থিতি আপনারা তৈরি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এই মন্তব্য করছেন, এমনকি এনসিপি নেত্রীরাও বলছেন আসলে এটিকে কঠিন এক ধরনের মূল্য চোকাতে হবে এনসিপিকে। আপনারা কি মনে করছেন শুধু এনসিপির ফেস ভ্যালু ইউজ করছে জামায়াত? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কেন্দ্রিক সবসময় নানা ধরনের আমাদের রাজনৈতিক সমঝোতা হয়, জোট হয়ে থাকে, নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে এখন পর্যন্ত 60-এর উপরে রাজনৈতিক দল আছে। অনেকের দলের নামও মানুষ জানে না, তার প্রতীকও জানে না। গুরুত্ব বাড়ে কখন? যখন ইলেকশন আসে, তখন সবাই জানে কোন দল কি করেছে, কটা দল সেখানে আছে। আমরা মনে করি নির্বাচন কেন্দ্রিক প্রত্যেক দলই তার নিজের আলাপ আলোচনা করেন, তারা কোথায় ভালো হবে বিশ্লেষণ করেন। বাইরের থেকে বিশ্লেষকরা অনেক ধারণা করতে পারেন। যতটুকু আমরা পত্রিকায় দেখলাম যে এনসিপি তাদের যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা, যে সংখ্যাধিক্য মানুষ কোন দিকে মত দেন, আমরা দেখলাম যে প্রায় 100-র উপরে তাদের যেখানে সিদ্ধান্তটা নেওয়া হয়, তারা জামাত জোটের পক্ষে আসার কিংবা জামাতের সাথে যে সমঝোতা 8 দলের সাথে সেই পক্ষে আছেন, এবং 30 জন তাদের নেতা নেত্রীরা
তারা বিপক্ষে আছেন। যদি সেখানে সাথে আরো 5 জন ওই যে নেত্রী যারা ধরুন 35 জন হোক, যদি দলটা গণতান্ত্রিক হয় তাহলে আপনাকে তো বেশিরভাগ অংশের মতামতকে সেখানে শ্রদ্ধা করতে হবে, এবং যাদের যেই পক্ষে মেজরিটি কম সংখ্যক সেখানে শ্রদ্ধাবোধ দেখাতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এনসিপি দেশের সামগ্রিক পরিস্থিতি, এটা উনিও বলেছেন যে শরীফ ওসমান হাদির যে পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে যেহেতু এনসিপি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তারা একটা দল, তাদের নেতারাই মূলত সে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। তাদের কাছে মনে হয়েছে আগামী বাংলাদেশকে সুন্দর করতে হলে, বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন, ফ্যাসিবাদী সরকারের তাদের যে কর্মকাণ্ডের বিচার যেটা ইনশিওর করতে হয়, তাদের কাছে মনে হচ্ছে জামাত ইসলামের যে 8 দল আছে তারাই এখন সবচেয়ে বেশি বড় জোট। তো তাদের সাথে আসলে পরে এই প্রশ্নটা তো বারবার উঠছে, দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামীকে আসলে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করতে দেখেছি। এখন আসলে যে রাজনৈতিক দলগুলো যুক্ত হলো তারা তো আসলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়। এখন আপনারা যখন এক হয়েছেন, এখন আসলে সব রাজনৈতিক দল মিলিয়ে আবারও আপনাদের সেই ধর্মভিত্তিক রাজনীতি করতে দেখবো আমরা। দেখুন, এখানে এটা কোনো ধর্মীয় কোনো জোট হয়নি। এখানে প্রত্যেকটা দল তার জায়গা থেকে সে রাজনীতি করবেন। দেখুন, এক সময় জামাত এবং বিএনপি জোট ছিল না, আমরা কি সব বিএনপি হয়ে গেছে? হয়ে যায় না, বিএনপি জামাত ইসলাম হয়ে যায়নি। এটি নির্বাচনী সমঝোতা, যেই দল যেখানে নমিনি দিবেন, যাতে অন্য কোনো দল সেখানে তার নমিনি দিবেন না, এটি রাজনৈতিক সমঝোতা। এটি সেটা কেন আসলে এনসিপির যে ফেস ভ্যালু আছে এই অন্তত এই 24 গণঅভ্যুত্থানের পরে সেই ফেস ভ্যালুকে ব্যবহার করবার জন্য এটা ওইভাবে মনে করা অসুবিধা। দেখুন, রাজনীতিতে যারা আছেন এখানে বিভিন্ন নির্বাচনী কৌশল সেখানে থাকে। নিঃসন্দেহে আমরা মনে করি প্রত্যেকের প্রয়োজন আছে। জামাত ইসলাম মনে করে যেহেতু তারা একটা জুলাই অভ্যুত্থানের দল, তাদের পক্ষে স্বাভাবিক, আবার তারাও মনে করেন যে এককভাবে নির্বাচন তারা ভালো করতে পারবেন না। নিঃসন্দেহে প্রত্যেকটা দল তার সুবিধা অসুবিধা বিশ্লেষণ করেন। তো ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন শুধু 8 দল কেন, ইতিমধ্যে বহু দলই এসেছেন 8 দলের সাথে সমন্বয় ইলেকশন করার জন্য। তারই একটা অংশ এনসিপি এসেছেন। তারা আমাদের যুবক তরুণদের তারা দল, তাদের প্রতি আমাদের প্রত্যাশা জায়গাটা অনেক বেশি। তারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমরা মনে করি তাদেরকে নিয়ে, বিশেষ করে আপনি খেয়াল করেছেন এনসিপির যিনি প্রধান তিনি কিন্তু বলেছেন সংবাদ সম্মেলনে যে দেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিশ্চয়তার কথা আপনিও বারবার বলছেন, কিন্তু জামায়াত ইসলামীতে যোগ দিলেই কি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত হতে যাচ্ছে? এটা একটা বৃহত্তর ঐক্য। দেখুন, উনি বলেছেন যে এনসিপি মনে করেছে যে আমাদের জুলাই যে সনদের বাস্তবায়ন, তাদের কাছে মনে হয়েছে এই যে 8 দলের একটা বৃহত্তর একটা অ্যালায়েন্স এখানে হলো, এখানেই এই দলগুলি মূলত তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, গণভোটের পক্ষে। তাদের কাছে মনে হয়েছে ফ্যাসিবাদী সরকারের যে প্রথম বিচারটা এই দলগুলো চাচ্ছে বেশি, এই জন্য তারা যৌক্তিক মনে তারা এখানে এসেছে। মাহমুদা হাবিবা, যে যৌক্তিকতার কথা অ্যাডভোকেট আতিকুর রহমান বললেন, সেটির পাশাপাশি যুক্ত করি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত ইসলামের নায়েবে আমির, তিনি বলেছেন এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তার মানে যদি আমি একটু চিন্তা করি যে সামনে নির্বাচন ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক মাঠে যে 3টি বড় স্টেক হোল্ডার ছিল, বিএনপি, এনসিপি এবং জামায়াত, তাদের মধ্যে এনসিপি এবং জামায়াত যেহেতু জোটবদ্ধ হয়েছে, এখন বিএনপি তার মানে কি একা হয়ে পড়লো, এবং এটিই আসলে মূল কৌশল কি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, নির্বাচনী জোট তো হয় লেভারেজ এক্সচেঞ্জের জন্য টোটালটা। বিএনপি তো আরও দীর্ঘদিন ধরেই তার যুগপৎ আন্দোলনে যারা সহযোদ্ধা আছেন তাদের সাথে আছে, এবং আমরা হয়তো নতুন কোনো মানে জোট আমাদের সাথে সংশ্লিষ্ট হয়নি, কিন্তু আমাদের সাথে তো আমাদের পুরনোরা অনেকেই আছেন, 2-1 ছাড়া, তারা বেরিয়ে গেছেন। এখন যেভাবেই যত মিষ্টি মধুর কথায়, যতই শোভন মানে শ্রুতিমধুর কথাতে বলা হোক না কেন, বাংলা হিসাবে জোট করা হয় নির্বাচনে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য। ওইখানে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন, এটা আমি বারবার শুনেছি। গতকালকেও আমার সাথে আমার একজন সম্মানিত তরুণ বন্ধু ছিলেন, তিনিও নিরাপত্তার কথাটা তুলছিলেন। হয়তোবা এটার আরেকটা কারণ হতে পারে এখনকার আইজিপি যিনি, তা শোনা যায় যে এটা ভাইদের মানুষ, কাজে তাদের হয়তো নিরাপত্তা দেওয়ার ক্যাপাসিটি বেটার, সেইটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু দল হিসেবে কোনো জোট, কোনো দল বর্তমানেই যে মানে ভীষণ রকম ভালনারেবল সময় যাচ্ছে, সেটাতে দেওয়ার মতো কোনো সুযোগ, এইটা একেবারে এক্সট্রিমলি লেম এক্সকিউজ। দ্বিতীয়ত, জোট কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। আমি জোটকে স্বাগত জানাই। কেন স্বাগত জানাই? যে নির্বাচনমুখী বাংলাদেশে আমরা আসলে দীর্ঘদিন এটা না দেখার কারণ, বাংলাদেশে আসলে নির্বাচন তো সেই অর্থে হয়নি। নির্বাচন ব্যবস্থাটাকে সব অর্থে ধ্বংস করে ফেলা হয়েছিল। ফলে নানাবিধ জোটের কিন্তু আমরা যে এই যে খেলাগুলো যে জাস্ট নির্বাচনের আগে দেওয়া হয়, আপনি দেখেন কত ওয়ান্ডারফুল প্ল্যানিং, কীভাবে কাজটা মানে তারা জোটটা করেছেন
কত চমৎকারভাবে 125 জনকে আগে দিয়েছেন মনোনয়ন, এবং একদিন সময় হাতে থাকতে তারা জোট ঘোষণা করছেন। তার মানে যে 125 জনের 5 জন যে বেরিয়ে 5,000 বা 4,000 লোকের সই নিয়ে মানে আপনার স্বতন্ত্র হতে পারবেন তার কিন্তু সুযোগ রাখা হয়নি। এটা গণতান্ত্রিক পদ্ধতি, এনসিপি এটাতে জয়েন করেছে, এটা তাদের নিজস্ব যুক্তি নিশ্চয়ই আছে এবং জামাত ইসলামের নিজস্ব যুক্তি নিশ্চয়ই আছে। তবে মোটা দাগে আমরা যেটা দেখি, আমি রাজনীতি করি, আমি যতটুকু বুঝি জামাতের এখানে পাওয়ার পাল্লাটা ভারী হয়েছে নিঃসন্দেহে, মানে জোট হিসেবে। আর এনসিপি যে যদি আপনি একটু এবার উচ্চকক্ষটা বিবেচনায় নেয়, উচ্চকক্ষ এবার একটা বিবেচ্য বিষয়। উচ্চকক্ষে মানে আপনি মিনিমাম একটা কতটুকু ভোট টোটালে আপনি অবটেইন করছেন অ্যাজ আ পার্টি, ওখানে আপনি 30টা সিটে যেই সংখ্যক ভোট পাবে সেটা হয়তো বা তাদের উচ্চকক্ষে লেভারেজ দেবে। আপনি যেভাবেই দেখুন না কেন এইবারে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট থাকাটা হচ্ছে এনসিপির প্রধানতম লক্ষ্য। বাকি সব কিছু তারা তাদের নীতিগত কথা বলুন আর যাই বলুন, জামাত ইসলাম তার মতো করে নির্বাচনী প্রচারণা চালাবেন। ধরুন 3টা পয়েন্টে এনসিপি এক নয় বা 5টা পয়েন্টে এনসিপি একমত পোষণ করছে না, কিন্তু মাঠে যে এনসিপি বলা সাধ্য নেই কিন্তু, কারণ 30টা আসনে জামাত কিন্তু প্রার্থী দিচ্ছেন এবং জামাতের ভোটার এবং জামাতের সমর্থকদের নিয়েই কিন্তু তাদেরকে ভোটার নিতে হবে তাদের বাক্সে। ফলে আপনি যেভাবেই বুঝান না কেন এই ডমিনেটিং পার্টি যেটা এবং ডমিনেটেড পার্টির দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, ডমিনেটিং পার্টির যদি কোনো আইডিওলজি আপনার পছন্দ নাও হয়, যেই পার্টিটা ডমিনেটেড তাদেরকে ওটা মেনে নিতে হয় নির্বাচনকালীন সময় পর্যন্ত। এইটা হচ্ছে ডিফারেন্স। কিন্তু আবার মাহমুদা হাবিবা, আপনি যে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যে উদাহরণ দিয়েছেন, অর্থাৎ এবারে তো আসলে প্রতীকের অধীনে আমাদের নির্বাচন করতে হচ্ছে। বিএনপিতেও তো এরকম অনেক নেতাকর্মীরা যুক্ত হয়েছেন যারা আসলে বিএনপির নেতা ছিলেন না, অন্য রাজনৈতিক দলের নেতা ছিলেন, তারাও তো বিএনপির হয়ে এবার নির্বাচন অবশ্যই যুক্ত হয়েছেন এবং আমরা যুগপৎ আন্দোলনের খাতিরে আমরা বাধ্য হয়েছি তাদেরকে সম্মান করতে, কিন্তু সেই কারণে তো আমাদের বহু যোগ্য নেতৃত্বকে আমরা দিতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর, তারা কিন্তু এইরকম কোনো মানে বিএনপির বিরুদ্ধে গরমাগরম বক্তব্য দিয়ে বা বিএনপির মানে বিরুদ্ধে মাঠ গরম করে, বা কেউ তো বলেন নিজে নীতি আদর্শ বিসর্জনে, যে আমি দেখছিলাম 11ই নভেম্বর নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বলেছিলেন, তখন একটা কথা শোনা যাচ্ছিল, এটা কিন্তু বাম রাজনীতিবিদদের নিয়ে বলা হয়নি। বিএনপিতে এখন যারা সংযুক্ত হয়েছেন কিংবা দলকে বিলীন করে বিএনপির মানে বিএনপিতে জয়েন করেছেন দল হিসেবে, মানে দলের সদস্য হিসেবে, তারা কিন্তু কেউ বিএনপির এগেনস্টে কোথাও কোনো জায়গায় কোনো বক্তব্য দেননি। ওই সময় আপনার শোনা যাচ্ছিল যে উপদেষ্টাদের সাথে কিছু আলাপ আলোচনা চলছে, এইটা বক্তব্য ছিল বন্ধুর প্রতি, আমাদের যুগপৎ আন্দোলনের কোনো মানে কোনো ধরনের কোনো দলের প্রতি নয়। এটা হচ্ছে তখনকার রাজনৈতিক বাস্তবতা, কিন্তু পলিটিক্সে কিন্তু কোনো বাস্তবতার নিচে বটম লাইন টানার তো সুযোগ নেই। এটা আমার ব্যক্তিগত, আমি যেটা দেখে এসেছি আমি সেই অনুযায়ী আপনাকে বলছি। আপনি যেভাবেই বলুন না কেন, মানে এই এনসিপি ফিল করেছে এটা তাদের করা দরকার জোটটা, এই কাজে জোটটা করেছে। জামাত ইসলামী মনে করেছে যে এই জোটটা করলে তারা উপকৃত হবেন, তারা করেছেন। কাজে এইটাকে আমি আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আসলে নিজেদেরকে একা অনুভব করছে, এই কথাটা আসলে কতখানি সত্যি? এটা তো তাহের ভাই ফিল করেছেন, আমার মনে হয় উনি বোধহয় বেটার এক্সপ্লেইন করতে পারবেন। বিএনপি কিন্তু তার দীর্ঘ 17-18 বছর যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ প্রত্যেকেই বিএনপির সাথে আছে। আর তুমি একটা কথা অ্যাড করি, আমরা 5ই আগস্টের পর থেকে একাই আছি, বাকি সবারই একটাই টার্গেট যে যাই করি না কেন আপনি মানে দায় হচ্ছে বিএনপি। সেই টার্গেটেই আসলে এবারে এনসিপি এবং জামায়াতের এই এক হওয়া কিনা, এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব। জিপি চিস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি চিস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে আমরা আসলে জোটবদ্ধ হওয়ার কথা দেখলাম, বা যেটিকে আসলে নির্বাচনী সমঝোতা বলা হচ্ছে, সেটি আসলে শুধুমাত্র এমপি হওয়ার জন্য এক ধরনের মরিয়া চেষ্টা, এরকম বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক নেতারা। আপনারাও কি তাই মনে করেন এবং সে কারণেই আপনারা আসলে এনসিপিকে নিজেদের দলে ভিড়িয়েছেন কিনা? আমরা সে জায়গাটা পরে যাব। বাংলাদেশের এখন সমস্যাগুলো আসলে কোথায়? দেখুন, আমরা যে জায়গাতে এখন একমত, আমাদের দেশে আধিপত্যবাদী গোষ্ঠীর যেটা আমরা সবসময় খেয়াল করি রাজনীতিতে, তারা খুব বেশি প্রভাবিত করার চেষ্টা করে থাকেন। আমরা মনে করি বাংলাদেশের যারা এখন দেশপ্রেমিক রাজনৈতিক দল, ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা সবাই কিন্তু সরব আছি। বিশেষ করে শরীফ ওসমান হাদি যে শাহাদাতে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা পুরো বাংলাদেশ কিন্তু মানুষের মধ্যে অনুভূতি নাড়া দিয়েছে। আমরা মনে করি এটা দেশকে ঐক্যবদ্ধ রাখা, যাতে করে ভিন্ন কোনো দেশ আবার এসে আমাদের উপরে তার রাজনৈতিক তারা ছড়িয়ে কুড়াতে না পারে, একটা বড় দিক। আমাদের জুলাই সনদ যেটি হয়েছে, আমাদের দলের আমিরও বলেছেন যে আমাদের এই সমঝোতা হবে 3টা দিককে সামনে রেখে। জুলাই সনদ যে আমাদের হয়েছে, যারা সেগুলো বাস্তবে একমত থাকবেন তারা আমাদের সাথে এখানে আসতে পারবেন, এবং যারা আগামী দিনে ফ্যাসিবাদের বিচারকে যারা কন্টিনিউ করবেন তারা এখানে আসতে পারবেন। আমরা মনে করি নির্বাচনী জয় পরাজয়ের একটা দিক
কিন্তু বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখা, যাতে করে বাংলাদেশের ভূখণ্ডকে কেউ ভিন্ন কাজে ব্যবহার করার সুযোগ না পায়, সেটা দিক। এই জায়গাটিও কিন্তু অনেক আলোচনায় আসছে। আমি যদি একটু এই প্রশ্নটা করি, অ্যাডভোকেট আতিকুর রহমান, ভারত বিরোধী এবং ভারতের সাথে কাজ করতে পারে এই যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটিও আসলে এনসিপি আমরা এটাকে বিরোধী বলি না। আমরা যারা এই প্রজন্ম, আমরা যখন থেকে তখন আমরা দেখেছি যে বাংলাদেশে যখনই নির্বাচনটা আসে, এই নির্বাচনের প্রভাবটা দেশের বাইরে থেকে চলে আসে। বিগত যতগুলো ইলেকশন বাংলাদেশে হয়েছে, সব নির্বাচন আমরা দেখি দেশের মানে ইলেকশন চায় না, এবং অন্য কোনো দেশ সমর্থন না দিলেও তারা আগে সমর্থন দিচ্ছে। আমাদের তরুণ যুবকরা মনে করে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশের বিনষ্ট করার জন্য একটা মতো দেশ দায়ী, যার জন্যে মূলত এদেশের তরুণ যুবক তারা এখন অনেকটা সেই দেশটা তারা বিরোধী হয়ে পড়েছে। আমরা মনে করি আমাদের বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি থাকা প্রয়োজন। যদি কোনো দেশ হস্তক্ষেপ করেন, তখনই কিন্তু সেখানে রাজনৈতিক জিনিসটা আমাদের ভিন্ন দিকে অতিবাহিত হয়। এখনও আমরা অনেকেই বিভিন্ন দেখি পর্যবেক্ষণে যে কেন যেন মনে হচ্ছে আবার তারা হয়তো কারো উপরে তারা বর্গ আসার চেষ্টা করে যাচ্ছেন। এদেশের তরুণ এবং যুবকরা কখনো আর বাংলাদেশে অন্য কোনো দেশের প্রভাবেদের নির্বাচন কেউ দেখতে চায় না। আমার কাছে মনে হচ্ছে এনসিপি সেদিক তারা প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবকরা যেটা বাংলাদেশ চাচ্ছেন, নতুন বাংলাদেশ চাচ্ছেন, সেই বাংলাদেশ গড়ার যৌক্তিকতা তারা হয়তো আমাদের মধ্যে পেয়েছেন বলেই তারা এখানে আশা পোষণ আসলে তাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো এবং জামায়াত ইসলামীতে যুক্ত হওয়ার পরের আসলে বক্তব্যগুলো এক হবে না, সেই জায়গাটা কিন্তু অনেক প্রশ্ন আছে। রাজনীতিতে অনেক কথা থাকবে, শেষ বলেও কিছু নেই, পেটে কথা থাকবে, কিন্তু সর্বোপরি আমরা সবাই দেশটাকে ভালোবাসি। নিশ্চয়ই। মাহমুদা হাবিবা, একটু এই জায়গায় আসি। এই যে বলছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান যে একসাথে এসেছেন কারণ তারা আসলে দেশকে ভালোবাসেন, সেখানে যদি আমি আবার একটু নাসিম পাটোয়ারির একটা মন্তব্য, যে তিনি বলেছেন জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে। তার মানে যাদেরকে নিয়ে তাদের এত অসন্তোষ, এবং এই কথাটা তিনি মাত্র 9 ডিসেম্বর বলেছেন, অর্থাৎ 1 মাস আসলে এখনো পূর্ণ হয়নি, এখনই তাদের এই মন্তব্যগুলো পরিবর্তন হয়ে গেল, এখনই তাদের এই চিন্তাধারাগুলো পরিবর্তন হয়ে গেল, সবকিছু কি শুধু বিএনপিকে কোণঠাসা করে রাখার জন্য? না না, আপনাকে তো আমি প্রথমেই বললাম, মানে তো নিজে এটা মাথায় কিন্তু আপনি সবসময় রাখবেন যে নির্বাচনকালীন সর্বোচ্চ সুবিধা বা অন্য অর্থে সর্বোচ্চ মেকানিজম করা, যেটাতে নির্বাচন আপনি বেটার করতে পারেন। আবারও বলি, যাই করুন না কেন, এই যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, নির্বাচনে অংশগ্রহণ যারা করছেন তাদের প্রত্যেকের মধ্যে চেষ্টা আছে তো রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ যেন তারা পান, তারা ভোটারদের কাছে ওই অঙ্গীকার নিয়েই যাবেন। জামাতে ইসলামের কথা কেন বললাম, জামাতে ইসলামের দুইটা ভেরি ইন্টারেস্টিং এখানে হয়েছে। সেটা হচ্ছে যে এনসিপির একটা ফেস আছে, জুলাই ফেস, যেটা ইজ ভেরি স্ট্রং ফেস, সেটা তারা পেয়েছেন এখানে। আর তাদের সাথে একজন বীর প্রতীক সংযুক্ত হয়েছেন, তিনি কাজে আরেকটা লেভারেজ পেয়েছেন। আর তৃতীয়টা আমি নারী রাজনীতিবিদ হিসেবে যোগ করি যে আমার তো কোনো নারী দিতে পারেননি মনোনয়ন, এনারা তো 3টা দিয়েছে এনসিপি, কাজে এনসিপি থেকে 3 জন নারী দিয়েছে, তো জামাত বলতে পারবে যে না, এই যে 3টা আমরা দিয়েছি, তো মানে ওই কলঙ্কটাও ঘুচলো, এক ঢিলে অনেকগুলো পাখি আর কি মরলো। এবার আসুন যে ভাইয়া যেটা বলছেন যে ভিন্ন, মানে আমরা মনে করছি কারো উপরে ভর করছি, এটা কিন্তু আমরাও শঙ্কা করছি, এটা আমরা প্রত্যেকেই শঙ্কা করছি। এই শঙ্কা মানে আপনি যখন খেয়াল রাখবেন নির্বাচনের মাঠে যাবেন, আপনার কিন্তু পরিকল্পনা থাকতে হবে। আপনাকে কিন্তু আপনি জনগণকে আসলে কি অফার করবেন, আপনি নির্বাচিত হলে কোন কোন কাজ আপনি তাদের জন্য করবেন, এটার যখন সুস্পষ্ট দিক নির্দেশনা আপনার থাকে না, তখন আপনি টেনে টেনে বায়বীয় কথা নিয়ে আসেন। এই বায়বীয় কথার একটা হচ্ছে এই বায়বীয় কথা, এই বাংলাদেশে আগামী আরও বহুদিন, আপনাকে আমি রিপিট করি, উনি যেই নির্বাচনের কথা বললেন যেগুলোতে ভারত মানে সরাসরি হস্তক্ষেপ করেছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে 14, সেটা হচ্ছে 18, সেটা হচ্ছে 24, এবং তার আগে 2009-এর আগেও প্রচুর আনাগোনা ছিল। ওই সময়ও আমরা দেখেছি মানে জাতীয় পার্টির সাথে যে ভারতীয় করে যে জোর করে নিয়ে আসা, ওগুলো আমাদের চোখে দেখা, মানে বিশেষ করে এরশাদ সাহেব যখন বেঁচে ছিলেন, আমি তখনকার কথা বলছি। সো এই জায়গাগুলোতে এখন কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু বলার কারো সুযোগ নেই, বরং আমি প্রশ্ন তুলতে পারি যে তারা যে বীর প্রতীককে নিলেন, তার সাথে তো শোনা যায় নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক আছে, শোনা যায় তারা শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সাথে যে ভদ্রলোক দাঁড়ানো ছিলেন পিছনে, একজন সাবেক আর্মি সেনা অফিসার, তিনি কি ওই যে 49 জন যে আপনার ওই যে লিস্ট দিয়েছে বিডিআর হত্যাকাণ্ডে যে 49 জনকে দায়ী করা হয়েছে, তাদের একজন কিন্তু ওই ভদ্রলোক, আরেকজনই যে বর্তমানে আইজিপি। আপনি যেভাবেই দেখেন না কেন, ঘুরিয়ে ফিরে আপনি যে ভারতের লেজ টানতে যান, বহু মানুষের মানে আশেপাশে ওই লেজ দেখা যাবে, কাজে ওই দিকে যাওয়ার কোনো প্রয়োজন দেখি না। মূল কথা হচ্ছে আপনার কি অফার করার আছে, আপনি কি দিতে চাইছেন দেশকে, আপনি সেটা বলুন। আপনি স্বাধীনতা, সার্বভৌমত্ব এই দেশের মানুষ কিন্তু 36শে জুলাই এস্টাবলিশ করেছে, এই
জুলাই অভ্যুত্থান এই বাংলাদেশের প্রতিটা জনগণের। এটা আপনার এখানে যদি পিয়ন হন, আপনি নিজে হতে পারেন, এটা ভাই হতে পারেন, এটা আমাদের মানে সুচিন্তিত তরুণ আলোচক তিনি হন, আমরা প্রত্যেকে কিন্তু জুলাইয়ের অংশীজন। আমরা যে যে যার জায়গা থেকে যুদ্ধ করেছি, এটা যেমন ক্রেডিট কারণ না, ঠিক একইভাবে ভারতীয় এখন আর কিন্তু ঠেকানোর জন্য যে ওয়াল তৈরি হয়েছে, এটাকে টেনে রাজনীতির মাঠকে প্রভাবিত করার এখন আর সুযোগ নাই। আপনি এই জায়গাটায় বরং ফেয়ার খেলাটা অনেক বেটার। আপনার কি দেওয়ার আছে আসলে, আপনি কি দিতে চাচ্ছেন, আপনার তরুণদের জন্য চিন্তা কি, আপনার নারীদের জন্য চিন্তা কি, আপনার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনি কি ভাবছেন, বরং ওগুলো নিয়ে আগানো অনেক বেটার। কারণ একটা সত্যি কথা কি জানেন, এই জুলাই অভ্যুত্থানের পরে মানুষ কিন্তু এটাও বুঝে গেছে যে কোনটাকে ধোঁয়া তোলা বলে আর কোনটা হচ্ছে রিয়াল কমিটমেন্ট। কাজে এই জায়গাটায় আপনি বিএনপি তার যুগপৎ আন্দোলনের লোক মানে নেতাকর্মীদের সাথে আছেন, দলগুলোর সাথে আছে। বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সুনির্দিষ্ট কমিটমেন্ট নিয়ে কাজ করছে। আমি প্রত্যাশা করি বাকি রাজনৈতিক দলগুলো একইভাবে মুশফিকুর ভাববে। সালেহীন, জামাতের সাথে এনসিপির এই সমঝোতার যে সিদ্ধান্ত, সেটি আসলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে সেটি নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন এই জামাতের সাথে জোটবদ্ধ হবার কিংবা সমঝোতায় নির্বাচন করবার মধ্য দিয়ে এনসিপির রাজনৈতিক মৃত্যুর পথে হাঁটা শুরু হলো। দেখুন, এই জায়গাটায় যদিও এনসিপির জোটে যাওয়ার পজিশনের সাথে আমার দ্বিমত রয়েছে, কিন্তু এই মতের সাথেও আমি একমত না যে এই জোটে গেলে এনসিপির রাজনৈতিক মৃত্যু হলো। কেননা এনসিপির দলটার ক্যারেক্টার কি হবে সেটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু এনসিপি দলটা আমার কাছে মনে হয় না ওইরকম কিছু হবে। হতে পারে যে এই দলটা দিন শেষে, যেহেতু এখানে যারা ভিন্ন মতের ছিলেন, কয়েকজন পদত্যাগ করেছেন, আরও অনেকে বিষয়টা বিবেচনার ভিতরে রেখেছেন, শেষ পর্যন্ত আমরা কি সিদ্ধান্ত নিই কিছুদিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে, কিন্তু হয়তো দলটার থেকে যাবে, দলটার ফোর্স হিসেবে টিকে যাবে, কিন্তু দলটা হয়তো একটা ডানপন্থী দলে পরিণত হতে পারে। কিন্তু আমি এটা মনে করি না যে এই দলটা টিকতে পারবে না। কিন্তু এই জায়গায় দেখুন, আমি ভাইয়ের সাথে যদি একটা অ্যাড করি, সেটা হচ্ছে ওনারা বলছিলেন না যে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে ওনারা ইঙ্গিত দিচ্ছিলেন যে বিএনপির দিকে, বিএনপির সাথে কোনো একটা দেশের সম্পর্ক রয়েছে বা ইত্যাদি। আবার ভাই শেষ করলেন যে আমরা সবাই দেশটাকে ভালোবাসি। এখন দেখুন, আমরা এই ধরনের রেটরিকের বাইরে যেতে চেয়েছিলাম। ধরা যাক আমার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তাহলে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের পলিসিগুলো কি, আমি ট্রানজিট নিয়ে আমাদের পলিসি কি, করিডোর নিয়ে আমার পলিসি কি, আওয়ামী লীগের আমলে, ফ্যাসিবাদী আমলে যতগুলো চুক্তি হয়েছিল ভারতের সাথে, অসম চুক্তি, সেগুলোর ব্যাপারে আমার পলিসি কি, আদানির সাথে যে চুক্তি হয়েছিল বিদ্যুৎ নিয়ে, কয়লা আমদানি নিয়ে, এইগুলোর ক্ষেত্রে বিএনপির পলিসি কি বা জামাতের পলিসি কি, আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা রেটরিক শুনি যে আমি সার্বভৌমত্বের পক্ষে, অমুক হচ্ছে সার্বভৌমত্বের বিরুদ্ধে। সো আমরা চেয়েছিলাম আসলে যে দলীয়ভাবে এই জায়গাগুলো স্পষ্ট করে পলিসি ভিত্তিক আলাপে যেতে। এই জন্য আমি মানে ভাইদের কাছে আসলে এটা প্রত্যাশা করবো যে আসলে ওনাদের কাছ থেকেও জানতে চাই যে আসলে ওনাদের এই জায়গা থেকে পার্থক্য কী। এবং এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে, এনসিপি শেষ পর্যন্ত এটা বলেছে এটা একটা আদর্শিক জোট নয়, এটা একটা নির্বাচনী জোট। সো এটা আসন সমঝোতা হয়েছে যে হয়তো কে বেশি জিততে পারবে। তো এই জায়গায় অবশ্যই কাছাকাছি যাওয়ার জন্যই আপনারা আসলে এই সমঝোতাটা করলেন। এটা মানে নির্বাচনী জোট যখন বলা হয় তখন তো আসলে বিষয়টা ওইটাই। মানে এনসিপি বারবার বলার চেষ্টা করছিল যে আপনারা আসলে কারোর সাথে জোটবদ্ধ হবেন না এবং আপনারা আসলে কারো কাছে নিজেদেরকে বিকিয়ে দিবেন না। হঠাৎ করে এখন আপনাদের জন্য ক্ষমতায় সবকিছু হয়ে গেল। এনসিপি থেকে যে নেত্রীরা পদত্যাগ করেছেন তারাও এই কথা বলেছেন, চোখের পলকে আপনারা আপনাদের নেতাদেরকে ডিজোন করে দিচ্ছেন, এই অভিযোগও উঠছে। জামাত আসলে তাহলে এই জায়গাটিতে, এই যে নির্বাচনে নানান সমীকরণ, সেই সমীকরণের জায়গাটিতে জামাত এখন এই মুহূর্তে এগিয়ে আছে কি? এই জায়গাটাতে আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই আমি। জিপি ইস্পাত-নিমিত্ত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত-নিমিত্ত রাজকাহন দেখছেন। মুশফিকুর সালেহীন, বারবার আসলে এনসিপির এবং এই জামাত ইসলামের এই নির্বাচনীতে জোটবদ্ধ হওয়ার জায়গাটিকে এক ধরনের পরিকল্পিত জায়গার কথা বলা হচ্ছে। এমনকি এনসিপি থেকে যেই নেত্রীরা ইতিমধ্যে বেরিয়ে গেছেন তারা চোখের পলকে এনসিপি তাদেরকে ডিজোন করে দিয়েছে, এই ধরনের বক্তব্য রাখছেন। কেন আসলে হঠাৎ করে ডিজোন কেন করে দিল? শুধু জামাতের সাথে ক্ষমতায় গিয়ে, খানিকটা ক্ষমতার কাছাকাছি গিয়ে সেই ক্ষমতা নতুন করে স্বাদ পাবার জন্য? দেখুন, এই আলাপটা উঠতো না যদি প্রসেসটা আর একটু হয়তো বেটার হতো। যে প্রথমত ধরুন, আমাদের কিন্তু ধারাবাহিক এইটা আলোচনা ছিল অন্তত গত 3 মাস ধরে, এটা দলের অভ্যন্তরে আলোচনা ছিল, মিডিয়াতে তো প্রচুর আলোচনা ছিল, যেটা ভিতরে হয়নি বা সত্য না তাও মিডিয়াতে অনেক সময় এসেছে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের নির্বাহী কমিটির সভায় এবং সাধারণ মানে জেনারেল মিটিংয়ে, কেন্দ্রীয় কমিটির জেনারেল মিটিংয়ে দুটোতেই এই বিষয়ে আলোচনা হয়েছিল এবং শুরু থেকেই স্বতন্ত্র নির্বাচন করাটাই আসলে সবচেয়ে বেশি মানুষের মত ছিল।
তো যেটা হয়েছে যে পরবর্তীতে শেষ যেই ইসি মিটিংটা হলো সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কিন্তু সাধারণ সবাই গৃহীত হয়নি। সো যদি এমন একটা প্রক্রিয়া হতো যেটাতে যারা এই সিদ্ধান্তের সাথে একমত নন তাদেরকেও আসলে বিষয়টি কনভিন্স করা প্লাস ভিন্ন দৃষ্টিভঙ্গি যাদের রয়েছে তাদেরকে দলের যেই নেতৃবৃন্দ যেই দৃষ্টিভঙ্গি ধারণ করছেন সেটা বোঝানোর যদি অ্যাটেম্প্ট নেওয়া হতো এবং সেই সাথে একটু যদি এটা আলোচনার মাধ্যমে আগাতো, খুব দ্রুত ঘটনাগুলো ঘটে গেছে এবং অনেক ক্ষেত্রে হয়তো একটা মিস কমিউনিকেশন গ্যাপও ছিল। একটু যুক্ত করে মুশফিক সালেম, যেহেতু সময় কম, এনসিপি আসলে একটা সময় বিএনপির সঙ্গে জোট করতে চেয়েছে, সেই আলোচনাও আছে, সেটা নিয়ে সমালোচনাও আছে। এনসিপিকে তাহলে এই সমীকরণটা করার চেষ্টা করেছে যে কাদের সাথে জোটবদ্ধ হলে আপনারা লাভবান হবেন। এই বিবেচনাটা তো ছিলই, এই বিবেচনাটা তো অবশ্যই যখন একটা দল জোট করে তখন এই বিবেচনাটা থাকে। সেটা কি আপনারা তাহলে বিএনপি থেকে রিজেক্টেড হয়েছেন? আমি সেটা বলবো না, আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে বিএনপির সাথে আলোচনাটা ডেভেলপ হয়নি। কারণ বিএনপির সাথে ধরুন প্রথম দিকের যে আলোচনা এবং শেষ দিকের আলোচনার মধ্যে পার্থক্য ছিল। এর মধ্যে বিএনপি দল হিসেবে শুরুর দিকে প্রার্থী দিয়েছিল কিছু আসনে, তারপরে আবার শেষ যারা আলোচনা তখন মোটামুটি সব জায়গায় দিয়েছে। সো যেটা এটা আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন যারা এই জোটের গঠন প্রক্রিয়া। এই যে আসলে নির্বাচনের সমীকরণ পাল্টে যাবার যে খেলা, সেটি বাংলাদেশে একেবারেই নতুন নয়। অ্যাডভোকেট আতিকুর রহমান একটা সময় পর্যন্ত সবাই বলার চেষ্টা করতেন যে জামায়াত ইসলামীকে আসলে যখন যে রাজনৈতিক দলের ক্ষমতা যাওয়ার প্রয়োজন তারা ব্যবহার করেছেন, এখন নতুন করে কি তাহলে জামায়াত ইসলামী এনসিপির মতো রাজনৈতিক দলকে ব্যবহার করছে কিনা? প্রথম কথা হচ্ছে আমরা কেউ কাউকে ব্যবহার করছি না, প্রত্যেক দলেই তার দলীয় স্বার্থ দেশের স্বার্থে তারা সেখানে একমত হয়েছেন। দেখুন, বাংলাদেশে এটা অনেকেই ভাবতে পারেনি যে এনসিপি জামাতের সাথে আসবে, যার জন্য এত আলোচনা এখানে হচ্ছে। আমরা মনে করি নির্বাচনী মাঠে প্রত্যেক দলের রাজনৈতিক কৌশল থাকে, তার মধ্যে একটা হচ্ছে প্রতিপক্ষকে আমি দুর্বল করবেন। বাংলাদেশে গতকালকে এনসিপি, এলডিপি এবং যে দলগুলো এখন এসেছে আমাদের এই জোটের সাথে নির্বাচনের সমঝোতায়, বাস্তবিকই মনে হচ্ছে নির্বাচনী মাঠে বিএনপি বড্ড একা হয়ে পড়েছে এবং যারা তাদের সাথে আছেন তাদের কোনো ভোট ব্যাংক কিছুই নাই এবং দু একটা দল তারাও সেখানে গিয়ে আবার তাদের দল বিলুপ্ত করে তারা সেখানে নিজস্ব তারা বিএনপি থেকে ভোট করছেন। বাংলাদেশের আমাদের কাছে মনে হচ্ছে যেই নির্বাচনী সমঝোতা হয়েছে এখন 11 দল, আরও দল এখানে বাড়তে পারে। এই দল এখন বাংলাদেশের মানুষের কাছে একটা প্রত্যাশিত তারা একটা সমঝোতা এসেছেন এবং কার্যত এই জোটটা হচ্ছে দেশের, যেটা আমি বারবারই বলেছি, যারা জুলাই সনদের পক্ষে ভোট দেবেন। বাংলাদেশের মানুষ কিন্তু এখনও মনে করে কোনো একটা বড় দল তারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন এবং তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। এই দলের সবচেয়ে বড় হচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছেন, না এটা বাস্তব বোঝা যাচ্ছে। আমি এটা শেষ করি, আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন, যাতে কোনোভাবে জুলাই সনদটা আমাদের না ভোটের পক্ষে সেখানে না যায়। দ্বিতীয় হচ্ছে আমাদের ফ্যাসিবাদী শক্তির বিচার। মানুষের একটা আশঙ্কাও রয়েছে, যারা জুলাই বিপ্লবে ধারণ করেন যদি তারাই ক্ষমতা আসতে পারেন এই বিচারটা কন্টিনিউ হবে। দ্বিতীয়, দুর্নীতির বিরুদ্ধে আমি কারো নাম বলছি না, মানুষের একটা প্রত্যাশা আছে যে কারা আসলে কী করবেন। যে দুর্নীতির বিরুদ্ধে আমরা বলেছি বিচার বিভাগের ব্যাপারে হস্তক্ষেপ সেখানে করবে না। সুতরাং আমরা মনে করি প্রত্যেকটা দল তার বিশ্লেষণ আছেন, তাদের কাছে মনে হয়েছে না জামাতের সাথে 8 দলে গেলে তাদের সে লক্ষ্যগুলো পূরণ। দেখুন, জুলাই বিপ্লবের মূল কিন্তু দল কিন্তু বলি এনসিপি, তারা যখন মনে করেছে না জামাতের জোটে যাওয়া যায় তাহলে আমাদের জুলাই বিপ্লবের যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে, জুলাই সমাজ সেখানে বাস্তবায়ন হবে। এটাই মূলত মূল বাস্তবতা। এবং বিশেষ করে দেখুন, বাংলাদেশে যারা বিপ্লবী হন তার নিরাপত্তা কেউ দেওয়ার চেষ্টা করেন না। আমরা মনে করি এই জোটে আসার কারণে নির্বাচনী পরিবেশটা সুন্দর থাকবে, নির্বাচনে আমাদের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং মানুষের একটা সমর্থনে বড় জায়গা তৈরি হবে এই জোটের প্রার্থীদের। মাহমুদা হাবিবা, জোটবদ্ধ নির্বাচনের এই যে সমীকরণ বা যদি আমি এটিকে রাজনৈতিক খেলাই বলি, সেই কৌশলে জামায়াত ইতিমধ্যে 1 গোলে এগিয়ে গেল কিনা? এবং যেটি বলছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, প্রতিপক্ষ দুর্বল হয়েছে, বিএনপি দুর্বল হয়েছে কি এই জোটের পর? দেখুন, প্রতিপক্ষর কোনো ভোট তো তারা বা প্রতিপক্ষ থেকে বিএনপি থেকে বেরিয়ে যেয়ে তো আর জামাত ইসলামী থেকেও সংযুক্ত হয়নি। বিএনপির যে ভোট ব্যাংক সেটা ভোট ব্যাংকই আছে এবং বিএনপি আর কিছু না থাকুক মানে তার মাঠ আছে এবং ভোট আছে। আরেকটা জিনিস আপনাকে বলি, খুব একটা ন্যাক্কারজনক ন্যারেটিভ তারা স্টাবলিশ করার চেষ্টা করছেন এমন দল সহ, এনসিপি সহ, যারা জুলাই চার্টারে সইও করেনি। জুলাই চার্টারে যখন সই করা হয়, জামাত ইসলামী তো আগের রাতেও বলেছেন করবেন না, কিন্তু তারা যে করেছেন, কখনোই কথা এবং কাজে মিল না থাকা যে দলটা যদি প্রথম
প্রথমে রাখতে হয় তাহলে এটা বাংলাদেশ জামাত ইসলামীকে রাখতে হবে। কিন্তু তারা গিয়েছেন, সই করেছেন, ওইটাকে আবার সাধুবাদ জানাই। জুলাই চার্টারে যে সিগনেচার, ওই সিগনেচার অনুযায়ী আমরা কিন্তু হ্যাঁ মানে সংস্কারের পক্ষে, হ্যাঁর পক্ষে আছি। গণভোট আমরা চাইনি নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের দিনে গণভোট হচ্ছে, গণভোট যেহেতু সংস্কারের পক্ষে, এখানে আমরা কিন্তু হ্যাঁ ভোটের সাথে আছি। এখানে কোথাও কোনো জায়গায় না কোনো ভোটের দলীয় campaign কেউ BNP কোনো করেনি। ক্যাম্পেইন নাই, অথচ ওনারা কিন্তু ক্যাম্পেইন দেখছেন, ওনারা কিন্তু ভেবে নিয়েছেন বিএনপি কি করবে। মাশাল্লাহ, আর কিছু না থাকুক, ওহিও হয়তো নাজিল হয়, ওইটা আমি জানি না। তারা জানেন যে হয়তো বিএনপি আগামীতে না ভোটে মানে বলবে। এই যে একটা ন্যারেটিভ এবং একটা বাজে ন্যারেটিভ, জেনে বুঝে একটা বিকৃত কথা প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা, এটা কিন্তু কেন আপনি কি করছেন অ্যাডভোকেট আতিকুর রহমান? এই উত্তরটা একটু আমি নিতে চাই। আপনারা এই বিকৃত ন্যারেটিভের যে কথাটা বললেন এই সেটা কেন ধারণা করছেন? সাধারণ মানুষের, এ বিষয়ে আমি একটু সাধারণ মানুষ মনে করে না। কারণ যেভাবে আমরা দেখেছি প্রক্রিয়াটা, যে গণভোট যদি আমাদের ইলেকশন সাধারণ মানুষের জানার আমি আসলে প্যারামিটারটা বুঝি না আতিক ভাই। আসলে ভোট পর্যন্ত যেতে হবে, সাধারণ মানুষ কি চায় বোঝার জন্য। অবস্থান, সে অবস্থানটা হা ভোটের পক্ষে নয়, মানুষ মনে করে। আমরা এরকম বিভিন্ন জায়গা থেকে এটা আমরাও শুনেছি আমাদের প্রার্থীদের কাছ থেকে, যে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা না ভোটের ক্যাম্পেইন করছে। So কেন এটা করছেন? এটা এটা না, এটা এটা সমাধান, একটু জানতে চাই, কারণ এটা এই সমাধান কারণে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, এটা শেষ করুন। সমাধান হতে পারে কিভাবে, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমরা তো- নিজে ঘোষণা দিয়ে বলেন, বা বিএনপি মহাসচিব যদি ঘোষণা বিএনপি দিয়ে বলেন চার্টারে দেশের সই করেছে জনগণকে মানে যে আপনারা হা ভোট দিন, ভাই, আমি একটা তাহলে জিনিস সেটা ক্লিয়ার হচ্ছে করি। clear। বিএনপি চার্টারে ঘোষণা মানে সই করেছে মানে বিএনপি মানে তার সাইন দ্বারা দায়বদ্ধ যে বিএনপি এটা অনার করবে। বিএনপি না কখন বলেছিল, যখন গণভোটটা আগে চাইনি, গণভোটের ইয়েতে। আবার জামাতের বিএনপি বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে কথা কাজে তো মিল না নেই না জামায়াতের। এবং না আমি তো শেষ করি। আপনি এই বলা হয় অভিযোগটা যে করেন বাস্তবতা কিভাবে? মিলে। আপনি এই অভিযোগটা করার জন্য আপনি তো একজন নেতার স্টেটমেন্ট দেবেন আমার সামনে। আপনি কোন কোন এলাকায় আমাদের, ভোটের পক্ষে আমি শেষ করি, statement দিয়ে দিলে হবে। আমি শেষ করি, কোন কোন এলাকায় আমাদের কোন কোন নেতা বলেছেন। আপনি খালি বললে তো হবে না যে বিভিন্ন জায়গায় বলছেন। এগুলো ধর, এই যে জনগণ এটা বলছে, ভাইরে আপনি জনগণের কথা শোনার আপনার কি টেলিপ্যাথিক মেজার আছে আমি জানি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ওই জানে জনগণের সাথে কানেক্ট করে এবং জনগণের মানে দলের সাথে বা রাষ্ট্রের সাথে কানেক্ট করে, সেটা তাদের ভোট তো ভাই আর কয়দিন পরে ভোটই এটা বলে দিবে যে বিএনপি কি বলছে। আমরা জুলাই চার্টারে সই করেছি, আবারও বলি আপনাকে, সবচেয়ে আগে আমরা যে মানে বলেছি যে জুলাই চার্টারে সই করবো, কাজে আমাদের ওই জায়গার অবস্থানটা ক্লিয়ার। এইবার আপনি আরেকটা জিনিস মানে বলি যে আপনি যখন বলছেন যে এত আলোচনা, ভাই যে বলছেন যে এত আলোচনা যে জামাতের সাথে কেউ আসবে না, এটা কিন্তু অনেকেই বি টিম বলে। গোলাম পারোয়ার যিনি ওনাদের নেতা, ওনাদের সিনিয়র নেতা, তিনি কিন্তু বলেছেন বাপের জন্ম নিয়েই বাপের সাথে লাগতে এসে, ওনারা কিন্তু খুব স্পষ্ট বলেছেন। এর আগে ডাক্তার সাখাত শান্ত, একজন আমি তার নাম ধরেই বলছি, তিনি ছিলেন জেলে, তিনি একটা বইও লিখেছেন এটার উপরে। ওই সময় ওনাদের সিনিয়র নেতা তাহের সাহেবও ছিলেন, তিনি নাহিদ ইসলামকে নিয়ে বলেছেন যে আমাদের গ্রুম করেছেন। এগুলো হচ্ছে আলাপ আলোচনা ছিল, এখন এটা স্টাবলিশড হয়েছে এবং আমি প্রিটি শিওর যারা এই দলটা ছেড়ে গেছেন তারা তো এই আলাপ আলোচনাগুলো ট্রাস্ট করেননি, এই কারণে এই দলে এসেছেন। এখানে যে তার মানে আসলে মোহভঙ্গটা হয়েছে, নির্বাচন পর্যন্তই আমাদেরকে অপেক্ষা করতে কারণ হবে। জনগণের রায় পাওয়ার, জনগণের রায় পাওয়ার আর কোনো আহ্বান হয়েছে। জি, না, ধন্যবাদ NCP মাহমুদা হাবিব, অ্যাডভোকেট আতিকুর রহমান, মুস্তাফিজ সালেহীন। এনসিপির প্রতি আমাদের প্রত্যাশা, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।